প্রেস কনফারেন্স প্রথম হচ্ছে যে আজকে ন্যাশনাল ভোটার্স ডে, সেই জন্য ভারত হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্র, আর প্রায় 70 কোটির কাছাকাছি, তার চেয়েও বেশি ভোটার আমাদের দেশে আছেন। পুরো ইউরোপ মহাদেশে হয়তো এত ভোটার নেই। তো সেই জন্য সমস্ত জাগ্রত ভোটারদের অভিনন্দন এবং আশা করবো আগামী 19 সালের ভোটে সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রিয় সরকার চয়ন করবে। এই উপলক্ষে কিছু তথ্য আমাদের সামনে এসেছে, সেটা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি আমি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিছু অসঙ্গতি আমরা দেখেছি। তার মধ্যে সাতগাছিয়া যে বিধানসভা আছে তার মধ্যে কয়েকটি বুথ চেক করে দেখা গেছে প্রায় 1735 জন ভুয়ো ভোটার ওখানে আছেন, যারা কুলতলি জয়নগর অধিকার লোক, তাদেরকে ভুয়ো ভাড়া স্লিপ দেখিয়ে এখানে ভোটার করা হয়েছে। এবং যার বাড়িতে ভোটার হিসেবে দেখানো হয়েছে ঠিকানা তার সঙ্গে যোগাযোগ করে আমরা দেখেছি তারা আদৌ ওখানে ভোটে থাকেনি, 20 বছর ধরে কেউ নাই ওখানে, বা কোনো স্লিপ উনি দেননি। তিনি লিখিত আমাদেরকে দিয়েছে যে এরকম কোনো লোক আমার বাড়িতে 20 বছর ধরে নাই। এবং আরো একটি মজার ব্যাপার আমরা জানলাম, সুমিত রায় বলে একজন ব্যক্তি, যিনি ওখানকার এমপি, তার উপদেষ্টা এবং পিএ হিসাবে পেপারে আমরা পড়েছি মিডিয়াতে, তার দু জায়গায় নাম আছে। সাতগাছিয়ার 153 নম্বর বুথ এবং বেহালা পূর্বের 14 নম্বর বুথে তার নাম ভোটার হিসেবে আছে, তার ডকুমেন্ট ভোটার লিস্ট আমাদের কাছে আছে। এই ধরনের ভারতের যে গর্বের বিষয় গণতন্ত্র, তাকে বহু লোক অবহেলিত করছেন, তার অপব্যবহার করছেন। এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স এবং এর বিরুদ্ধে ওখানকার কর্মীরা ভিডিওকে কমপ্লেন করেছেন, আমাদের পার্টির কর্মীরা ডিএমকেও করেছেন, কিন্তু এর বিরুদ্ধে কোনো স্টেট প্রশাসন থেকে নেওয়া হয়নি। এটা আরো দুঃখের বিষয়। কেন জানি না, অজ্ঞাত কারণে এই সমস্ত জিনিস চেপে দেওয়া। গতকাল কোর্টে রায় এসছে একটা তো প্রাইমারি টিচারদের নিয়ে এসছে, অনেকদিন ধরে চলছিল, তাদের অধিকার হরণ করা হয়েছিল, তারা অধিকার ফিরে পেয়েছেন। দ্বিতীয় হেডমাস্টার মশাইদের নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে, যে লিস্ট বার করা হয়তো ইন্টারভিউর জন্য, সেটাকে তুলে নেওয়া হয়েছে। আমাদের যেটা মনে হয়েছে উদ্দেশ্য একটাই, নতুন নিয়ম না করা। 2-3 হাজার স্কুলেতে হেডমাস্টার নাই, আর যারা তার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই 14 সাল থেকে চলছে, এখনো পর্যন্ত তাদের না ইন্টারভিউ হলো, না চাকরিতে নিয়োগ হলো। শিক্ষা দপ্তর কিভাবে চলছে, এই ধরনের যে নেগলিজেন্সি, তার থেকে বোঝা যাচ্ছে। সেই জন্য সমস্ত স্কুল কলেজে ডামাডোল চলছে। এটা একটা খুব বড় কেলেঙ্কারি। সরকার বোধহয় নতুন চাকরি দিতে চাইছে না, বেতন দিতে চাইছে না, তাই এই প্রক্রিয়াগুলোকে সব জায়গায় বন্ধ করে নিচ্ছে। ওয়েবসাইটে এক ধরনের সূচনা দেওয়া হচ্ছে, আমাকে উইথড্র করে নেওয়া হচ্ছে লিস্ট দিয়ে, ফলে তারা বুঝে উঠতে পারছেন না কি করা উচিত, কবে তারা তাদের সুযোগ পাবেন বা অধিকার পাবেন। গতকাল সিবিআই একজন বিশেষ ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, শ্রীকান্ত মহতা, যিনি পশ্চিমবাংলায় সিনেমা জগতের একজন সিংহপুরুষ, সত্যিকারে আজকের ভাষায় বলতে গেলে ফিল্ম মাফিয়া। পশ্চিমবাংলায় প্রায় 250টি হলের সঙ্গে তার কন্ট্যাক্ট, সেখানে তার বই চলবে এবং ভেঙ্কটেশ ফিল্মের নামে এছাড়াও বাকি হলগুলোতে তিনি এবং তার লোকেরা কন্ট্রোল করবে। বহু বছর ধরে পোর্টের জায়গায় স্টুডিও বানিয়ে অবৈধভাবে চালিয়েছেন। বহু চেষ্টা করেও তাকে সরানো যায়নি, পরবর্তীকালে কেন্দ্র সরকারের সহায়তায় তাকে সেখান থেকে সরানো গেছে। রীতিমতো দাদাগিরি চলত এবং কি করে চলতো সেটা একটা বিস্ময় ছিল। তাকে ধরার পরে বোঝা গেল তিনি বিভিন্ন চিটফান্ডে কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এবারে এসছি খবরে আমরা দেখলাম তিনি 25 কোটি টাকা নিয়েছিলেন রোজভ্যালির মালিকের কাছ থেকে। সেই টাকায় ফিল্ম বানানোর বলে সেই ফিল্ম তো বানাননি, উল্টো সেই টাকা দিয়ে দিদিমণির ছবি কিনেছেন। এই একটা বিরাট বড় মিস্ট্রি ছিল যে ছবি তো বিক্রি হচ্ছে কোটি কোটি টাকা, কিনলোটাকে। এতদিন বোঝা গেল যে শ্রীকান্ত মহতা দিদিমণির এত কাছের লোক। কেন? তিনি ছবি কিনেছেন, শুধু তাই নয়, আরো অনেক যারা ইনভেস্টর তাদেরকে সেই ছবি কিনতে বাধ্য করেছেন বা ইনফ্লুয়েন্স করেছেন। খুব মজার ব্যাপার, মিস্টার কুন্ডু এবং আরো কয়েকজন জেলে যাওয়ার পর থেকে এবং এনার দিকে সিবিআই চোখ পড়ার পর থেকে ছবি বিক্রি বন্ধ হয়ে গেছে। কোটি টাকার ছবি এখন 10 টাকাতেও বিক্রি হয় না মমতা ব্যানার্জি। কারণ
শ্রীকান্ত মহতা ধরার পড়ার পরে সমস্ত রহস্য উদ্ঘাটিত হয়েছে। খুব দুঃখের বিষয়, ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা পুরোপুরি লুটের জায়গা করে ফেলা হয়েছে। মমতা ছাড়াও দিদিমণির কিছু ছোট ছোট ভাই আছেন যারা ছোট ছোট মাফিয়া, টালিগঞ্জ স্টুডিওকে লুট করে খাচ্ছেন। বিদেশে যদি কাউকে যেতে হয় ফিল্মের শুটিং করতে, তাদের এক্সট্রা লোক নিয়ে যেতে হয়। এমনকি একটা ফিল্মের শুটিংও পর্যন্ত বন্ধ হয়ে গেল ৫-৭ জন লোকের ভিসা ক্লিয়ার হয়নি বলে, ফিল্ম শুটিং হয়নি। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যদি কেউ এখানে শুটিং করতে আসে, টেকনিশিয়ান থেকে আরম্ভ করে ইনস্ট্রুমেন্ট পর্যন্ত এবং লোক এদের কাছ থেকে নিতে হবে, নাহলে শুটিং বন্ধ করে দেওয়া হবে। এটাও হয়েছে। নাহলে এদের লোককে টাকা দিয়ে বসিয়ে রাখতে হবে, তাহলে শুটিং চলবে না। এবং একটি যে টিএমসি ইউনিয়ন হয়েছে ওখানে, সেই ইউনিয়নের সঙ্গে যুক্ত না হলে কোন রকম কাজ ইন্ডাস্ট্রিতে পাওয়া যাবে না। আপনারা জানেন 2014 সাল এবং তার আশেপাশে বহু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তি বিজেপিতে যুক্ত হয়েছিলেন। এই মাফিয়ারাজের জন্য এই ট্রেড ইউনিয়নের যে এবং ফিল্ম জগৎকে যে শোষণ করছে যারা, তাদের ভয়ের এবং তাদের ধমকানিতে অনেকে চুপ করে গেছেন, অনেকে ফিরে গেছেন আমাদের পার্টি থেকে। এই সমস্ত রহস্য এখন উদ্ঘাটিত হচ্ছে। এই ব্যাপারে আমার চেয়ে ভালো বলতে পারবেন আমাদের মহিলা মোর্চার নেত্রী রকেট চ্যাটার্জি উপস্থিত আছেন। তিনি বেশ কিছু বছর ধরে এইসব ব্যাপার নিয়ে অনেকবার আওয়াজ তুলেছেন, আন্দোলন করার চেষ্টা করেছেন। কিন্তু এমন ভয়ের পরিবেশ ওখানে আছে, সেই যোগ্য সমর্থন উনি পাননি। এমনকি এই ঘটনা কাল থেকে ঘটার পরে ওই নিয়ে কোনো বিশেষ লেখালেখি বা কোনো আওয়াজ কারো মুখ থেকে বেরোচ্ছে না। কি দিদিমণি কি বলবেন, আদৌ ওখানে চাকরি থাকবে কিনা, করে খেতে পারবেন কিনা। সেই জন্য আরো কয়েকটি সুবিধা তাকে দেওয়া হয়েছিল। তার মধ্যে হয়েছে লেগ মার্কেটে যে প্রমোটিং এর দায়িত্ব তিনি পেয়ে গেছেন। কি করে পেলেন সেটা একটা রহস্য। এইসব ব্যাপার নিয়ে একটা দুর্গাম চলছে। এই ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমি রকেট চ্যাটার্জিকে বলছি। দিলীপদা তো বললেনই, আপনারা সবাই দেখেছেন কালকে থেকে তোলপাড় চলছে। এবং সবচেয়ে বড় কথা, তোলপাড় চলছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে। মানে এখন সব একটা কাঁপো কাঁপো রব এসে গেছে। এরপর কার পালা? টলিউড সিন্ডিকেটের প্রথম উইকেটটা পড়লো, এরপরে আরো উইকেট পড়ার বাকি আছে, আমরা সবাই দেখব। স্বচ্ছতা অভিযান টলিউডকে যারা বিগত কয়েক বছর ধরে একদম ধ্বংস করে দিয়েছে, শিল্পকে, শিল্পের সত্তাকে, আর্টিস্টকে, টেকনিশিয়ানকে, আজকে একটা স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। আমি মনে করি এটা তো সবে ফার্স্ট উইকেট টলিউড সিন্ডিকেটের। এবং আজকে আমরা দেখেছি যে শ্রীকান্ত মহতা অ্যারেস্ট হয়েছেন, প্রযোজক অনেকেই আছেন, কিন্তু এই প্রযোজক আজকে রাজনৈতিক আওতায় নিজেদেরকে নিয়ে এসে শিল্পীদেরকে বাধ্য করেছে যে রাজনৈতিক প্রভাব না থাকলে তুমি কাজ পাবে না। কোন শিল্পী যদি চায় যে আমার রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার এটা আলাদা থাকবে, আর আমি একজন শিল্পী হিসাবে আমার কাজ আলাদা থাকবে, সেক্ষেত্রে সেই শিল্পীদের কোনো সম্মান দেয়নি। এবং এই জন্য অনেক শিল্পীরা, টেকনিশিয়ানরা বসে গেছে। আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে শ্রীকান্ত মহতা স্টেজে আমরা দেখেছি অনেক সময় অনেক শিল্পীদেরকে তাদেরকে নিয়ে গেছেন, প্রভাবিত করেছেন, তাদেরকে সেই মঞ্চে উনি নিয়ে এসেছিলেন প্রভাব খাটিয়ে। আজকে আমার একটা জিনিস অবাক লাগে, আজকে কালকের পর থেকে আমি একজন শিল্পী যারা কাজ করছেন বা তারা শ্রীকান্ত মহতার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেন, তারা কেন কেউ কোনো বক্তব্য দিচ্ছে না সোশ্যাল মিডিয়ায়? কেন তারা আজকে শহীদ মিনারের তলায় দাঁড়িয়ে কোনো মোমবাতি মিছিল করছে না? কেন তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করছে না? শ্রীকান্ত মহতা যদি তাদের এত কাছের লোক হয়, শিল্পীদের সত্যি যদি শ্রীকান্ত মহতা নিরপরাধী হয়, তাহলে তো শিল্পীদের উচিত ছিল তাকে নিয়ে লেখালেখি করা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, মোমবাতি মিছিল করা, সিজিও কমপ্লেক্স ঘেরাও করা। আজকে দেখছি সবাই ইশারার জন্য বসে আছে। ওপর মহল কি ইশারা দেবে
তার মাথায় হাতটা রাখবে না তার মাথা থেকে হাতটা সরিয়ে নেবে, তার জন্য অপেক্ষা করছে। অনেক জায়গায় দেখছি নেতা মন্ত্রীরা বলছে গণতন্ত্র বিপন্ন হচ্ছে। মানে আজকের ডেটে সিবিআই যদি চোরকে ধরে, চোরকে চোর বলা যাবে না, সেখানে নাকি গণতন্ত্র বিপন্ন হয়। এবং আজকে শ্রীকান্ত মহতাকে কজন চেনে? চেনে না, অনেকেই চেনে না। আমরা কজন জানি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমরা দেখেছি, আমরা নিজেরা কাজ করেছি, বিগত কয়েক বছর ধরে কাজ করেছি, এবং তার সাথে কিভাবে তিনি প্রভাব খাটিয়ে আজকে শিল্পীদের, আজকে টেকনিশিয়ানদের কত ক্ষতি করে দিয়েছেন আমরা সেটা দেখেছি। এবং বিগত কয়েক বছরে যারা এই ভেঙ্কটেশ ফিল্ম ছাড়া যারা বাকি প্রডিউসাররা ছিল, প্রডিউসার কোম্পানিগুলো ছিল, আজকে তাদেরও লাভের মুখ দেখতে দেয়নি। ভালো ছবি তৈরি করেছে তারা, দর্শকের জন্য ছবি তৈরি করেছে, কিন্তু ডিস্ট্রিবিউটরশিপ এমন ভাবে সব জায়গায় তারা নিয়ে রেখে দিয়েছে যে একটা ভালো ছবিও আজকে চলতে দেয়নি। বা কখনো রাত্রি 10টার সময় একটা শো দিচ্ছে, রাত্রি 10টার সময় কোন লোক আসবে? আপনার আপনি ছবি প্রডিউসারকে তুলে নিয়ে চলে যেতে হয়েছে, এবং প্রডিউসাররা মুখ ঘুরিয়ে চলে গেছে। আমরা দেখেছি বড় বড় কোম্পানি, রিলায়েন্স কোম্পানি এসেছিল, আরো আরো বিশেষ বিশেষ কোম্পানি বম্বে থেকে এখানে এসেছিল, তারা এখানে ইনভেস্ট করবে, সিনেমা বানাবে, কিন্তু তারা ফিরে গেছে। কারণ এখানে টার্মস কন্ডিশনে কাজ করতে হবে ভেঙ্কটেশের। কেন না, ভেঙ্কটেশের সাথে আমাদের সরকারের যোগাযোগটা অত্যন্ত আন্তরিক এবং ওটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। এবং তার জন্য আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি, টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই। আমি নিজে প্রথমে একজন শিল্পী, এবং লাস্ট 3 বছর ধরে আজকে আমি রাজনীতিতে আছি বলে আজকে আমার কাছ থেকে কাজ কেড়ে নেওয়া হচ্ছে। লাস্ট 3 বছরে, দেখতে গেলে 2.5 বছরে আমাকে কোনো কাজ দেওয়া হয়নি। সেটা নিয়ে আমি কোনো অভিযোগ জানাচ্ছি না, কিন্তু কারণটা হচ্ছে যে আমি কেন একজন রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে আছি, কেন আমি অ্যান্টি সরকারের, অ্যান্টি টিএমসি কথা বলছি, এই কারণে। কিন্তু তার মানে রাজনৈতিক আর শিল্পী আমাদের এই রাজ্যে, অন্য কোনো রাজ্যে নেই, বলিউড ইন্ডাস্ট্রিতে নেই, কোনো জায়গাতে নেই, কোনো জায়গাতে এই জিনিস নেই, কিন্তু আমাদের এই রাজ্যে পুরো টলি সিন্ডিকেট রাজ চলছে। এবং আজকে এটুকু বলতে পারি, একজন শিল্পী হিসাবে কাজ করি না করি, যারা আজকে এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তারা সোশ্যাল মিডিয়ায় কিছু লিখছেন না, কিন্তু আমি নিশ্চিত 500% যে তারা মনে মনে খুশি হয়েছে। কত লোকের কাজ চলে গেছে, কত ইন্ডাস্ট্রির শিল্পী টেকনিশিয়ানরা শুধুমাত্র রাজনীতি করে না বলে, তাদের ঘনিষ্ঠ নয় বলে তারা বসে গেছেন, এবং মুষ্টিমেয় কজন লোক তারা পুরো ইন্ডাস্ট্রিটাকে, পুরো টলিউড ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছিলেন। এবং আমি বলতে চাই প্রত্যেকটা শিল্পীদের, টেকনিশিয়ানদের, আজকের এই একটা অবস্থার মধ্যে থেকে আমি আছি, আমরা আছি আপনাদের সাথে। আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাকে ধরবেন না, আমাকে ধরবেন আমি একজন শিল্পী হিসাবে। এই একটা ক্রাইসিস পিরিয়ডে মুষ্টিমেয় কয়েকজনের জন্য যেভাবে ইন্ডাস্ট্রিটা তাসের ঘরের মতো আজকে ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ অর্ধেক প্রডিউসার বেরিয়ে চলে গেছে, তারা ছবি করবে না। এবং এরা যে ছবি করতো, যে হলগুলো তাদের ছিল, এখন তাদের কি ভবিষ্যৎ আছে, এটা একটা বিরাট কোশ্চেন মার্ক। প্রথম প্রতিক্রিয়া এসেছে ইন্দ্রনীল ঘোষ, তিনি বলেছেন এটা সুপরিকল্পিত চক্রান্ত 19-এর লোকসভা নির্বাচনের আগে, যাতে টালিগঞ্জের শিল্পী কলা কুশলীরা শাসক দলের হয়ে প্রচার করতে না পারে, তার জন্য ভীত সন্ত্রস্ত করতেই জেনে বুঝে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই জিনিসটা, এই যে রোজভ্যালির 25 কোটি টাকা জিনিসটা আমরা লাস্ট 2 বছর ধরে শুনে আসছি, এবং যেহেতু এটা সিবিআই তদন্ত, সেটা আমরা এখানে কথা বলতে পারি না। দেরি হলো, আজকে তদন্তে একটা হাত পড়েছে এবং একটা উইকেট পড়েছে। সুতরাং এটা নিয়ে মানে ষড়যন্ত্র বলে লাভ নেই। সিবিআই যদি চোরকে ধরে সেটা ষড়যন্ত্র হয়ে যায়। চোরকে চোর বলতে পারবো না, এই প্রথম রাজ্য দেখছি যেখানে চোরকে চোর বলে নাকি গণতন্ত্র নষ্ট হয়। এবং সেখানে আজকে আমরা নিজেও জানি যে কালকে অনেকভাবে প্রভাবিত করা হয়েছিল, যে যেভাবে সিবিআই কে আটকানো যায়, কসবা থানার পুলিশকে এনেও
আটকানো যায়, কারণ তারা এমন একটা যোগাযোগ করে ফেলেছে যে শিল্পীদের শিল্পী সত্তাটাকে নষ্ট করে রাজনৈতিক ভাবে তাদেরকে জুড়ে দিয়েছে। এবং আজকে শিল্পীদের যদি ইচ্ছে থাকে কোনো জায়গায় ক্যাম্পেইনিং করার, সে নিজের মন থেকে করবে, তাকে ঘাট ধরে গিয়ে ক্যাম্পেইনিং করানোর মতো কারোর কোনো অধিকার নেই। যিনি লিখেছেন আমি তাকে জানি না, কিন্তু তিনিও খুব, যদি সিনেমা ইন্ডাস্ট্রির লোক হন, তিনিও জানেন যে প্রত্যেকটা শিল্পীর তার নিজস্ব সত্তা আছে এবং রাজনৈতিক তার নিজস্ব মতামত আছে। শিল্পীদের কাজ দেওয়ার লোভ দেখিয়ে, তাদেরকে পারিশ্রমিক দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়ে প্রচার করানো, আমার মনে হয় এবারে তারা বুঝতে পারছে যে যে মাথা আজকে তাদেরকে এইভাবে প্রভাবিত করার জন্য নিয়ে যেত, আজকে যখন মাথাটা গেছে, তখন যে কোনো শিল্পীরা কিন্তু মনে করবে যে আমরা মুক্ত হয়েছি এবং আমাদের ইচ্ছে থাকলে আমরা টিএমসির হয়ে প্রচার করব, আমাদের না ইচ্ছে থাকলে আমরা সিনেমা করব, আমরা সিরিয়াল করব, আমরা শিল্প নিয়ে থাকবো, আমরা কোনো রাজনীতিতে জুড়বো না। সুতরাং এইসব কথা ভিত্তিহীন। রুদ্রনীল ঘোষ, আমরা জানি যে রুদ্রনীল ঘোষ, আমরা জানি আরো কিছু জন আছেন যারা একসময় সিপিএম এর ছিল। আমি তখন কোনো পার্টিতে ছিলাম না, পার্টির কিছু বুঝি না। আজকে সিপিএম থেকে তারা তৃণমূলে এসেছে। আমি যখন তৃণমূলে 2012-তে জয়েন করেছিলাম তখন এদের কাউকেই টিকি পাওয়া যায়নি, কিন্তু তারপরে দেখতে গেছি যে একের পর এক ভিড় জমতে শুরু করেছে। সবাই একটা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাড়ানোর চেষ্টা করেছে, রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে নিয়ে কাজটা বাড়ানোর চেষ্টা করেছে। মনে রাখতে হবে, আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু, আজকে যখন বিজেপিতে জয়েন করেছিলাম তখন কিন্তু কোনো পদের জন্য করিনি, আর তখন কোনো তদন্ত থেকে বাঁচার জন্য করিনি। এই যেসব শিল্পীরা সিপিএম থেকে তৃণমূলে, সিপিএম এর পা চাকা থেকে শুরু করে যারা সেখান থেকে এসে তৃণমূলের প্ল্যাটফর্মে ভিড় করেছিল শুধুমাত্র কাজের জন্য, আবার আমরা দেখতেও পারি আগামী দিন বিজেপি যখন সরকারে আসবে, ধরে নিলাম সরকারে আসবে, এবং সেই সব মুখগুলোকে আবার আমরা সামনে দেখতে পাবো, তখন দেখতে পাবো ঘুরিয়ে ফিরিয়ে তারা আবার সামনে চলে এসেছে। মানে প্রত্যেকটা সরকারের কাছ থেকে কি করে বেনিফিট পাওয়া যায়, নিজের আদর্শ নিজের সবকিছু জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র কাজ মানে সুবিধা পাওয়ার জন্য, ফায়দা পাওয়ার জন্য এই ধরনের লোকেরা আসে এবং এই ধরনের কথা বলে। সুতরাং যে যার মতো কথা বলুক, তাদের নিজেদের শিল্পী সত্তাকে আমি সম্মান জানাই, একজন বন্ধু হিসাবে রুদ্রনীলকে আমি সম্মান জানাই, কিন্তু রাজনৈতিক কথাবার্তাগুলো, একজন রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মিথ্যা কথাগুলো বলার আমার মনে হয় কোনো দরকার নেই। কারণ সে যথেষ্ট ভালো অভিনেতা, অভিনেতার উচিত অভিনয়টাকে সুন্দর করে করা, বাকি দিকে না তাকানো। আমি এখন অভিনয় করিও না, সুতরাং আপনি যখন এখানে বসে বলছেন যে প্রথম উইকেট পড়লো, আরো উইকেট পড়া বাকি আছে, আপনি কেন্দ্রের শাসক দলের একজন সদস্য, এখানে যখন বসে বলছেন, এটা পরোক্ষে কিন্তু এরাজ্যের তৃণমূলকে চমকানো হচ্ছে বা শাসক দলকে চমকানো হচ্ছে। আমার কাছে তথ্য আছে যে আরো উইকেট পড়বে, এটা কি আপনারা পরোক্ষে তাদেরকে হুমকি দিচ্ছেন? আমার কাছে তথ্য মানে কি, আমাদের সবাই আমরা জানি, আমাদের শিল্পীরাও সবাই জানে। শিল্পীদের কোনায় কোনায়, ঘরে ঘরে, স্টুডিও পাড়ায় গেলেই কানাঘুষো সবাই শুনতে পাবে যে এর সাথে কে কে আছে। সুতরাং আমি নতুন কেউ না, আমি তো তিন বছর হলো বেরিয়ে এসেছি, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কেউ ভয় আমায় ফোনই করতে পারে না। তারা বলে যে মাঝে মাঝে বলে ফেসবুকে লাইভও পর্যন্ত দিতে পারি না। আজকেও হয়তো আমাকে যদি কেউ দেখতে পায় ফেসবুকে লাইভ দেবে না, কিন্তু সবাই শুনবে, মনে মনে সমর্থন করবে, আশীর্বাদ করবে, আমি জানি। সুতরাং আমার কাছে কোনো হুমকি দেওয়া নয়, কোনো ধমকি দেওয়া নয়, এগুলো তথ্য আছে, টলিপাড়ার সবাই জানে, সবসময় শুনতে পাওয়া যায়, সেগুলোকেই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, ব্যাস। আপনি একটা কথা বলছেন এই যে সিবিআই তাহলে কি চোর ধরবে না, সিবিআই কিছু করলেই তখন সবাই জেলে করে উঠছে, এরকম একটা, তো এটা কিন্তু উঠছে এই কারণে যে সিবিআই এই বিষয়টা জানতো না, তা 2-2.5 বছর ধরে এই জিনিসটা চলছে, আপনারাই বলছেন, কিন্তু ঠিক লোকসভা ভোটের মুখে হঠাৎ করে সিবিআই সক্রিয় হয়, হঠাৎ করে তারা চোর ধরতে শুরু করে। এই যে টাইমিংটা, এই টাইমিংটা স্বাভাবিক ভাবেই একটা প্রশ্ন ওঠে যে তাহলে সিবিআই এর সক্রিয়তা ভোটের মুখে কেন? ভোটের পরেও হতে পারত। জমি জট নিয়ে যে একটা কেলেঙ্কারি হয়েছিল তখনও দেখেছিলাম, জমি জট নিয়ে যখন কেলেঙ্কারিটা হয়েছিল তখনও কিন্তু এই সিবিআই তদন্ত কিন্তু তাদের মতন করে চলছে, এবং ঘটনাচক্রে লোকসভা ভোট, সিবিআই এর এই তৎপরতা, সেগুলো একসাথে হয়তো তারা চলে এসেছে, কিন্তু তার মানে এই নয় যে ভোটের জন্য তারা মানে সিবিআই এসেছে এবং সিবিআই ভোটের জন্য তাদেরকে চোরকে ধরে নিয়ে যাচ্ছে।
এটা সবাই জানে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাবে এদের কীর্তির কথা। এবং এই পুরো ভেঙ্কটেশ ফিল্ম যে পুরো ইন্ডাস্ট্রিটাকে নিজেদের কন্ট্রোলে রেখেছে সবাই বলতে পারবে। একটার পর একটা প্রডিউসার ভেঙে পড়েছে, তারা টাকা চলে গেছে, কেউ মারা গেছে, কোনো কোম্পানি উঠে গেছে, কারণ তাদের ছবি করলে সেই ছবি হলে চালাতে দিচ্ছে না। আমরা দেখেছি প্রিয়া সিনেমা হল, পুরোনো সিনেমা সব বন্ধ হয়ে গেছে, প্রিয়া সিনেমা হল তো বন্ধই করে দিয়েছে। সব ঠিক আমার আমি বোঝাতে পারছি না, আমি বলছি যে আমার দেখো সিবিআই মতো চলে, সিবিআই তো হচ্ছে যে তাহলে কি কেন্দ্র বা কোনো অদৃশ্য কোনো হাত সিবিআই কে থামিয়ে রেখেছিল এতদিন, এবারে তাদের সক্রিয় হতে বলা হলো। কিসের জন্য থামিয়ে রাখবে সিবিআই? সেটা তো সিবিআই বলতে পারবে, কিন্তু সিবিআই মতো কাজ করছে। আর আমরা একটা পার্টির তরফ থেকে, আর সিবিআই একটা সরকারি জায়গা, সেখানে একটা কেন্দ্রীয় সংস্থা, তার কথা তো বলতে পারবো না। কিন্তু সিবিআই মতো কাজ করছে, সিবিআই কে সমর্থন জানায়। এবং পশ্চিমবাংলার আমি বলতে পারি আজকে 500% কনফিডেন্স নিয়ে বলছি যে ইন্ডাস্ট্রি 99.9% মানুষ কালকে এই শ্রীকান্ত মোহতার গ্রেপ্তারে খুবই খুশি হয়েছে মনে মনে। তারা শান্তিতে হয়তো ঘুমোতে পেরেছে, কারণ অনেকের পেটের ভাত তারা কেড়েছে এবং অনেককে মুষ্টিমেয় কজনকে নিয়ে এই ইন্ডাস্ট্রি চালিয়েছে, মুষ্টিমেয় কজনের মধ্যে। এবং তার সঙ্গে অনেক প্রভাবশালী নেতা নেত্রীরা আছেন, তারা আপনারা জানতে পারবেন এবং সবাই জানে সেটা, এবং আগামী দিন আমরা দেখতে পাবো। আপনি অভিযোগ করলেন গত 2.5 বছর আপনি কোনো কাজ পাননি, মানে আপনাকে দেওয়া হয়নি, যেহেতু আপনি অন্য মতাদর্শে চলে গেছেন। 2012 সালে যখন আপনি টিএমসি জয়েন করেছিলেন, তারপরে মুখ্যমন্ত্রী আপনাকে রাজ্য মহিলা কমিশনের সদস্য করেছিল। সেই সময়টা কি আপনার কাজের দিক দিয়ে খুব উপকৃত হয়েছিলেন? কোনোভাবে না। কোনো কাজ আমি রাজনীতি করব বা রাজনীতির সঙ্গে যুক্ত হবে বলে গেছি, আমি যদি তখন মনে করতাম যে আমি কাজের জন্য থাকবো, তাহলে আমি সেই দলেই থেকে যেতে পারতাম। কিন্তু আমার রাজনৈতিক জায়গা, আমার কাজের জায়গাটাকে আমি সবসময় আলাদা মনে করেছি। তখন যে আমি বিশাল কাজ পেয়েছি আমি 2012 থেকে 2014 অবধি, সেরকম কিন্তু নয়। আমার যেরকম কাজের ক্ষেত্র চলেছে, কিন্তু 2012 পর 2014 থেকে আপনি দেখবেন যে টলিপাড়ার ভিড় প্রচন্ড ভাবে বেড়ে গেছে। এবং কিছু লোক সিপিএম থেকে সরে এসে, তারা যারা সিপিএম এর খুব ঘনিষ্ঠ ছিল, তারা সরে এসে হঠাৎ করে নিজেদের সবকিছু পাল্টে ফেলে, তাদের খোলস পাল্টে তারা আবার টিএমসি তে এসছে। এবং তারা শুধুমাত্র মানে কাজ করব রাজনৈতিক ভাবে একটা জায়গা নিয়ে, সেটাকে ইউজ করে কাজ পাবো সেটা করেছে। কিন্তু আমি সেই সময় কাজের জন্য যদি আমি মানে চাইতাম, তাহলে কিন্তু সেই সময় আমি থাকতে পারতাম। কিন্তু আমি মনে করছি রাজনৈতিক জায়গা আর কাজের ক্ষেত্রে আলাদা, এটাকে কখনো এক করা উচিত না। কিন্তু শ্রীকান্ত মোহতা ভেঙ্কটেশ ফিল্ম পুরোটাকে রাজনৈতিক ভাবে আওতায় নিয়ে চলে এসেছে পুরো টলিউড ইন্ডাস্ট্রিটাকে। যদি কিছুদিন আগে তৃণমূলের সাংসদ দেব তার নিজস্ব প্রোডাকশন হাউসে সিনেমা লঞ্চ করার নিয়েও সমস্যা তৈরি হয়েছিল এবং প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, এবং দেবের তরফ থেকে অভিযোগ ভেঙ্কটেশ ফিল্মস তৈরি করেছিল, কি বলবেন আপনি? এটা আমি বলেছিলাম, আমি কালকেও বলেছি যে দেব আমরা জানি যে তৃণমূলের সাংসদ দেব তার নিজের 2-3টে ছবি বানিয়েছিল এবং হল নিয়ে তাদের সাথে এত সমস্যা করেছে, মানে নিজেকে ছাড়ছে না। মানে আজকে দেব ভেঙ্কটেশের আজকে দেবের হাতে খড়ি হওয়ার মতো হয়েছে। সেইখানে ভেঙ্কটেশকে ভালো ছবি সে পারফর্ম করেছে, দেব একজন ভালো অভিনেতা। কিন্তু যখন প্রত্যেকটা শিল্পীরই তখন ইচ্ছে থাকে যে আমি একটা সময় নিজের মনের মতো একটা সিনেমা বানাবো, এবং নিজে প্রডিউস করেছিল, এবং সেক্ষেত্রেও আজকে দেবের ছবিগুলোকে হল দেওয়া হয়নি, দেবের ছবিগুলোকে ভালো শো দেওয়া হয়নি, এবং দেবের ছবিগুলো মুক্ত উঠে পড়েছে, এবং দেবের ছবিগুলোকে লাভের এই দেখানো হয়নি। সুতরাং দেবের সাথেও এটা হয়েছে, মানে যেটা আমরা অন্য জায়গায় দেখেছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এখানেও নিজেদের শিল্পীদের মধ্যেও একের সঙ্গে অন্যদের সঙ্গে মানে দ্বন্দ্ব লেগেছে। এবং অন্যের সিনেমা টাকে, একই আমাদের ছোট ইন্ডাস্ট্রি, একই আমাদের কাজ খুব অল্প, একই আমাদের সবাইকে এই সময়টা মিলেমিশে একসাথে কাজ করার সময়, সেখানেও কিন্তু আজকে একে অপরের নিজেদের প্রভাব বাড়ানোর জন্য, নিজেদের আরো মানে কাউকে ঢুকতে না দেওয়ার জন্য আজকে পুরোপুরি ভাবে তৃণমূলের সাংসদ দেবকেও কিন্তু একই জিনিস করা যায়। আমি জানি না দেব আমার রিয়াকশনের পর কি বলবে, হয়তো মুখ্যমন্ত্রীর চাপে পড়ে হয়তো তাকে কোনো কথা বলতে দেওয়া হবে না, বা আমার কথার তাকে বিরোধিতা করবে। কিন্তু একজন শিল্পী হিসাবে একজন শিল্পীর মনের অবস্থাটা এখন আমি বুঝতে পারি, এখনো সেইটা জানি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে উনি বলেছেন অখিলেশ যাদব থেকে মায়াবতী, পূর্ব থেকে পশ্চিম, ভারতবর্ষে বিজেপির বিরোধিতা যারাই করছে তাদেরকেই
বিব্রত করার জন্য সরকারের বিভিন্ন এজেন্সিকে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা খুব দুঃখজনক। বিজেপি কি আতঙ্কগ্রস্ত তাই এ কাজ করছে? বলা হয় যেটা হেডলেস এজেন্সি। দেখুন, উনি ওনার কষ্টটা অন্যের উপরে ভাগ করে নিতে চাইছেন। অন্য জায়গায় কোনো সমস্যা নেই, সিবিআই অ্যাক্টিভ হয়েছে, ওনার ডান হাত বাঁ হাত সব এখন জড়িয়ে পড়ছে, কারণ সমস্ত করাপ্টেড লোকদের নিয়ে উনি চলেন। দুর্ভাগ্যের বিষয়, আগে উনি নিজের দিকে তাকান। অখিলেশ যাদব এখানে মাছ ভাজা খেয়ে গিয়ে বললেন দিদির মতো কেউ হয় না। উত্তরপ্রদেশে কি বলছে, কংগ্রেসই ভালো আছে। আর স্ট্যালিনও তাই বলেছেন। কালকে কুমারস্বামীও মনের কথাটা ওখানে বলে দিলেন, মুখে বার করলেন, এখানে বলতে পারেননি যে কংগ্রেস ঠিক আছে, রাহুল গান্ধী ঠিক আছে। আমার মনে হয় সেই দুঃখে তিনি বিজেপিকে দোষ দিচ্ছেন, কারণ সবাই ওনার বাড়িতে এসে ওনার আতিথেয়তায় ভালো ভালো কথা বলে, ওনার প্রশংসা করে, কিন্তু নিজের রাজ্যে ফিরে গিয়ে বাস্তব পরিস্থিতি বুঝে নিয়ে সত্য কথাটা বলে কেউ দিদির সঙ্গে নাই। দিদি সেই দুঃখটা বলতে গিয়ে বিজেপিকে দোষারোপ করছে। চলুন এটা একটু হিন্দিতে বলতে হবে, এটা একটু আপনাদের হিন্দিতে রিঅ্যাকশন যেটা বলে দিচ্ছি। ममता जी ने कहा है कि सीबीआई हेडलेस एजेंसी है और इसको बीजेपी का स्पाइन है और अखिलेश को लेकर महागठबंधन में सबको बीच में ये पॉलिटिकल वेंडेटा है। देखिए, जो केसेस है कई नेताओं के ऊपर बीजेपी ने नहीं किया ना, तो बीजेपी सत्ता में आने के बाद वो ऐसा नहीं है। मायावती से लेकर कई लोगों का केस है, कई लोगों ने जेल का हवा भी खा चुके हैं। लेकिन ममता बनर्जी की प्रॉब्लम अलग है। उनके आसपास के जितने लोग हैं सारे लोग भ्रष्टाचारी हैं, करप्टेड हैं, पहले से इनका ऊपर केस चल रहा है। कई लोगों को पैसा लेते हुए लोगों ने टीवी के पर्दे पर देखा है। लेकिन हम बार बार बोल रहे थे कि कार्रवाई जल्दी हो, दोषियों को सजा मिले, ये लोग कानून के हवाले हो जाए। इसके लेकर हमने यहाँ सीजीएस कॉम्प्लेक्स और सीबीआई का दफ्तर तक हमने आंदोलन भी किया था। आज संजोग से सीबीआई थोड़ी सी एक्टिव हुई है। जिनको सब लोग जानते हैं कि ये भ्रष्टाचारी है, उन पर आज नकेल कसा जा रहा है और हम चाहते और भी जल्दी हो। 80,000 करोड़ रुपया चिट फंड में यहाँ घपला हुआ है और ये सारा पैसा कहाँ कहाँ तक गया है आज धीरे धीरे पता चल रहा है। खिलाड़ी से लेकर फिल्म मेकर, फिल्म स्टार, कोई इससे अछूता नहीं है। सारे लोग इसका हिस्सेदार है और धीरे धीरे उन पर सीबीआई की हाथ पहुंच रही है। श्रीकांत मोहता जो फिल्म प्रोड्यूसर है, वो यहाँ के फिल्म माफिया है, एक प्रकार की बंगाली फिल्म इंडस्ट्री को उन्होंने अपने हाथ से खत्म किया है। यहाँ के कलाकार, प्रोड्यूसर, टेक्नीशियन सारे लोग आज हताश हैं क्योंकि इंडस्ट्री ठप हो रही है। कई लोग यहाँ जो डॉक्यूमेंट्री प्रोड्यूस करते हैं, छोटे बजट की जो फिल्म बनाते हैं, ऐसे प्रोड्यूसर है, ऐसे डायरेक्टर हैं, वो बोलते हैं हमको एक फिल्म रिलीज करने के लिए हॉल कम से कम 26,000 रुपया, उससे ज्यादा लेना पड़ता है। उतना बजट हमारे पास नहीं है, इसलिए रिलीज नहीं कर पाते। अब जाइए झारखंड में 8,000 रुपये में हॉल मिलता है और सरकार सब्सिडी भी देती है। तो यहाँ गला घोटा जा रहा है इंडस्ट्री को और उसे एक व्यक्ति पकड़ा गया जो ममता बनर्जी की कोई नजदीकी है और उनकी जो पिक्चर है, जो पोर्ट्रेट है, वो खरीदने वाले थे और वो ये चिट फंड के पैसा से या उजागर हुआ है। मुझे लगता है सही दिशा में चल रही गाड़ी, आगे भी कई लोग और बेनकाब होंगे और कई लोगों को भुवन से जाना। लेकिन वो बोल रहे हैं जो लोकसभा चुनाव की पहले ही नहीं, देखिए ममता बनर्जी के ऊपर आज सबकी निगाह है, सारा देश के लोग जानते हैं कि यहाँ सबसे बड़ी घोटाला हुआ है। इसीलिए वो जब उनके ऊपर आज आ रहा है सीबीआई का और शिकंजा कस रहा है, तो बाकी लोगों को साथ देने के प्रयास करिए। यहाँ पिछले 19 तारीख को जो नेता सारा देश से आए थे कोलकाता में, उनकी मेहमान नवाजी स्वीकार की, उन्होंने घर जाके असली बात बोल दिया। यहाँ दीदी दीदी बोले, वहां जाके राहुल गांधी बोलते हैं, कांग्रेस बोलते हैं, चाहे अखिलेश हो, चाहे स्टैलिन हो और कुमारस्वामी हो, ये सारे लोगों को वास्तविकता पता चल गया है। इसलिए वहां जाकर कांग्रेस ही ठीक है, क्योंकि टीएमसी का बंगाल के बाहर कहीं कुछ नहीं है और 34 सीट जो है वो भी सुरक्षित रहेगा, कोई निश्चित नहीं है। तो इसलिए अपना भविष्य को देखते हुए चाहे नवीन बाबू हो या तो चंद्रशेखर राव हो, पहले से जो समझ गए थे, बाकी लोग भी उसी रास्ता में चल पड़े। প্রশ্ন আছে, তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছে, আপনার ছবি আছে, মমতা ব্যানার্জির ছবি আছে, তিনি নিজে আছেন, অরূপ বিশ্বাস আছে, সুমন চ্যাটার্জি আছে। সেখানে তিনি লিখেছেন যে লকেট চ্যাটার্জি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ট্রলি সিন্ডিকেটের জ্বালা। আপনারা অনেক প্রশংসা করেছেন আপনার রাজনৈতিক ক্যারিয়ারে এবং তার সঙ্গে তার ইঙ্গিত শুধু শ্রীকান্ত মোহতার দিকে নয়, তার ইঙ্গিত রয়েছে কোনো এক মন্ত্রীর দিকে, তার ভাইয়ের দিকে। আপনি একটু সঙ্গে কিছু বলবেন? আমি বললাম দিদির অনেক চরিত্র ভাই আছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে চুষে খাচ্ছেন।
লকেট চ্যাটার্জি তো উনি বলেছেন আমি রাজনীতি করতে এসেছি। আমার এখানেও অনেক, আমি যখন পার্টিতে আসি অনেক এরকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষ যারা শিল্পী ফিল্ম মেকার এখানে আসতে আমাদের পার্টিতে, তাদের অত্যাচারে তারা বিজেপি থেকে চুপ হয়ে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন। আজ তো শ্রীকান্ত মহতা ধরা পড়ার পরে পুরো টালিগঞ্জ সাইলেন্ট জোন হয়ে গেছে। আমার মনে হয় এই সাইলেন্স জোনটা বাড়তে বাড়তে তিনতলা পর্যন্ত চলে আসে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। কুণাল ঘোষ অনেক ঘাটে জল খেয়েছেন, উনি আমার চেয়ে বেশি জানেন, উনি হয়তো ঠিক কথাই বলেছেন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আরো অনেকে বলার সাহস পাবেন আমাদের প্রেস কনফারেন্সের পরে। ধন্যবাদ। আপনার এই প্রোগ্রামগুলো যেহেতু পার্লামেন্ট শুরু হচ্ছে সেজন্য কিছু অগ্রগতি হতে পারে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর একটা দুদিনের সভা খবর পেয়েছেন। 2 তারিখ উনি ঠাকুরনগর মানে বনগাঁ লোকসভা এবং দুর্গাপুর বর্ধমান এই দুটো লোকসভায় সভা করবেন, এবং 8 তারিখ শিলিগুড়ি বা জলপাইগুড়ি চলছে। আমরা জলপাইগুড়ি আগ্রহ করেছি, কেন্দ্র শিলিগুড়ি চাইছেন, এটা আজকে ঠিক হয়ে যাবে, মোটামুটি উত্তরবঙ্গে হবে। এছাড়া মাননীয় যোগীজির কাছ থেকে আমরা দুটো ডেট এখনো পেয়েছি, 3 তারিখ আর 5 তারিখ ফেব্রুয়ারি। 3 তারিখ বাঁকুড়া আর পুরুলিয়াতে সভা হওয়ার সম্ভাবনা, আর 5 তারিখ বালুরঘাট আর রায়গঞ্জে সভা হওয়ার সম্ভাবনা, দুটো করে সভা করবেন। এছাড়া মাননীয় বিপ্লব দা যে আমাদের বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি ঘাটাল আর আরামবাগে সভা করবেন। 30, 31, 29, 30 হওয়ার সম্ভাবনা আছে। মাননীয় শিবরাজ সিং চৌহান দমদমে করবেন, ডেটটা একটু এখনো পুরোপুরি ঠিক হয়নি, জেনে যাবেন আপনারা। এবং বহরমপুরে করবেন, দুটো জায়গা, দমদম বহরমপুর, শিবরাজ সিং চৌহান। মাননীয় ধর্মেন্দ্র প্রধান কাঁথিতে সভা করবেন, ঠিক আছে এখনো পর্যন্ত। এছাড়াও অর্জুন মুন্ডা বিষ্ণুপুর, আরো কয়েকজনের ডেট এসে গেছে। মাননীয় রাজনাথ সিং সম্ভবত ডায়মন্ড হারবারে 2 তারিখ করবেন। তো এরকম 12-14 সভা আমাদের কাছে খবর এসেছে, আমরা লিস্ট পাঠিয়েছি, তারা ধীরে ধীরে কনফার্মেশন হয়েছে, 2-1 দিনের মধ্যে জেনে যাবেন। আরো একটা মাননীয় সর্বভারতীয় সভাপতির সভা বাংলায় হওয়ার সম্ভাবনা চলছে, উনি উড়িষ্যা যাচ্ছেন। আমরা বলেছি আপনি আরেকদিন এখানে আসুন, সম্ভবত সেটাও হতে পারে, আধা দিন ওখানে আধা দিন এখানে। কথাবার্তা চলছে, স্থান আর সময় নিশ্চিত হলে আপনি এটা বাঁকুড়া বা পুরুলিয়া না বাঁকুড়া পুরুলিয়া দুটোই একদিন বাঁকুড়া আর পুরুলিয়া দুটো, আর একদিন রায়গঞ্জ আর বালুরঘাট দুটো। নর্থ বেঙ্গলে একদিনে দুটো, সাউথ বেঙ্গলে